বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করার ঘোষণা দিয়েছে তুরস্ক। সকালে রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা, চিকিৎসা ও বস্ত্র খাতে তুর্কি বিনিয়োগের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হয়। SM আরিফের রিপোর্ট। ঢাকার একটি 5 তারকা হোটেলে তুরস্ক এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনে তুর্কির বেসরকারি খাতের বিনিয়োগকারীদের আহ্বান জানায় ঢাকা। Defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies and civil aviation. এ সময় বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে ঢাকার গুরুত্ব প্রমাণ করে বলে জানান তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশ üyesi olduğu bölgesel ve uluslararası জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করবে তুর্কি। বিশেষ করে প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিতে, চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করব আমরা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে ঐতিহাসিক মানবতা দেখিয়েছে তার প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে আঙ্কারা। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে তুর্কি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে তুরস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। SM আরিফ, মাইটিভি, ঢাকা। পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চক্রান্তকে চিহ্নিত করে সঠিক পথে এগিয়ে যাওয়া সরকারের দায়িত্ব। বিকেলে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, রাজনীতির স্বাভাবিক ধারাকে ব্যাহত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে রাজনীতিবিদদের হেনস্থা করা হচ্ছে। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মৃত্যুর পর আমরা খুব কমই তাদেরকে স্মরণ করি। প্রধান অতিথির বক্তব্যে সুষ্ঠু ধারার রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যতের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র নস্যাৎকারী অশুভ শক্তিকে রুখে দেওয়ার কথাও বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে, এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। কিছু কিছু মহল এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। জনমানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্য বক্তারা। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে, সেই শত্রুর মধ্যে দিয়ে জনগণ আমাদের সঙ্গে আছে। আর ষড়যন্ত্র সম্বন্ধে জনগণকে সতর্কতার মধ্যে না নিতে পারি, তাহলে পরে বিপদও ঘটে যেতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে জনমতের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আর স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানী ও সাভারে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাভারের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন, সংসদে কোনো আলোচনা ছাড়াই মধ্যরাতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের উপর চাপ সৃষ্টি করেছে। দেখলাম যে পরপর দুবার তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে এবং সর্বশেষ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং এই তিনটি কাজই করেছেন সংসদ চলাকালীন সময়। সংসদে কোনো আলোচনা করেননি। সংসদে আলোচনা করে এটা করা উচিত ছিল, যেহেতু এই বৃদ্ধির কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সরাসরি ভোক্তারা সম্পৃক্ত, অর্থাৎ সাধারণ মানুষ জড়িত এবং এর কারণে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং মানুষের দৈনন্দিন চলাফেরা সব কিছুতেই বড় আকারের প্রভাব পড়ে এবং খুবই বেদনাদায়ক একটি বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো তারা মধ্যরাতে নিয়েছে, দিনের বেলাও সিদ্ধান্ত নেন নাই, সংসদকে পাশ কাটিয়েছে, মধ্যরাতে নিয়েছে। এদিকে রাজধানীর মহাখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। সেখানে মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে। কোনো ধরনের কারচুপি হলে জনগণই তা প্রতিহত করবে। আগামী নির্বাচন নিয়ে যদি কোনো কারচুপি কোনো ধরনের যোগ সাজসের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হবে। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। আর যদি সেটা না করেন, আর আমরা যুব বিভাগ সহ ঢাকার জনগণ যদি রাস্তায় নামি, তখন আপনাদের কিন্তু কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বান্ধব উদ্যোগ আরও জোরদারেরও আহ্বান জানান এই দুই নেতা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2026-27 অর্থ বছরের জন্য একটি ছায়া বাজেট উপস্থাপন করেছে। বিকেলে বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এই ছায়া বাজেট ঘোষণা করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, তাদের প্রস্তাবিত বাজেটের আকার 8,52,157 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 62,157 কোটি টাকা বেশি। তবে বাজেট ঘাটতি জিডিপির 3.09% মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি 9.2% থেকে কমিয়ে 8% এবং পরবর্তী অর্থ বছরে 6% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে, প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যা ভিত্তিক নয়। নাম সর্বস্ব সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর আমরা দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে, সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরিপে নগরীর 60 থেকে 80% বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আর উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, ট্রাফিকের মতো শব্দ দূষণ রোধেও এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর ওয়ারি স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণের প্রশাসক কথা বলেন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রতিরোধ প্রসঙ্গে। ডিএসসিসির জরিপে নগরীর 60 থেকে 80% বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানান মোহাম্মদ আব্দুস সালাম। ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না, কারণ চিকনগুনিয়া ডেঙ্গু রোগে কিন্তু মানুষ মারা যায়। কাজে মারা যাওয়ার মতো আমরা এইরকম রিস্ক আমরা নিতে পারি না। আর নগরীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তরের প্রশাসক কথা বলেন রাজধানী সড়কে শব্দ দূষণ রোধ প্রসঙ্গে। জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে রেজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। একদিনেই বাংলাদেশের মতো জায়গায় সবকিছু সফলভাবে শতভাগ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব
চেষ্টা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার একাধিক রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। পরে বিকেল 4টার দিকে তিনি উখিয়ার বালুখালী 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি 16 ও 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপস্থিত ছিলেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের জনাব হাকান ফিদান, তিনি 3 দিনের সফরে বাংলাদেশে আসছে। আজকে মানে অর্ধেক দিনের একটি সফর উনি ক্যাম্পে এসেছেন। সাথে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ে জনাব হুমায়ুন কবির স্যারও ছিলেন এবং সাথে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তুর্কি রাষ্ট্রদূত ছিলেন। তারা মূলত তুরস্ক যে কার্যক্রমগুলো ক্যাম্পে পরিচালনা করে সেগুলোই দেখেছেন। বিশেষ করে তুর্কি হাসপাতাল যেখানে তুরস্কের ডাক্তার নার্সরা কাজ করে সেটি ওনারা দেখেছেন। ডাক্তার নার্সদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন এবং তারা সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে 28 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজেপির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. শফিকুর রহমান জানান, লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিঘলটারি ও দুর্গাপুর বিউপি এলাকায় বিএসএফ এর সহায়তায় মোট 11 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করা হলে বিজেপির তাৎক্ষণিক পদক্ষেপে তাদের অনুপ্রবেশে বাধা প্রদান করা হয়। একইভাবে তিস্তা ব্যাটালিয়নের বড় খাতা ও 65 বাড়ি বিউপি এলাকায় পৃথক 2টি ঘটনায় মোট 21 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করা হয়। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিজেপি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। দেশজুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। প্রতিদিন ধরা পড়ছে মাদক কারবারিরা, উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার মাদক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাদকের ভয়াল থাবায় আজ রক্তাক্ত পুরো জনপদ। মাদকের ভয়াল থাবায় বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, সন্ত্রাস আর নির্মম হত্যাকাণ্ড। তাহলে প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সত্যিই সফল, নাকি অভিযান, গ্রেপ্তার, মামলা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ? মাদকের ভয়াবহতা নিয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুরে মাদক কারবারের দ্বন্দ্বে গত মাসে খুন হন যুবদল নেতা রাকিব হাসান। এর কিছুদিন আগে বদরগঞ্জে 2 কিশোর গ্যাংয়ের সংঘর্ষে প্রাণ যায় যুবক আরিফুল ইসলামের। আর পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে হাত পা বেঁধে হত্যা করা হয় কৃষক মফিজারকে। গত জানুয়ারিতে বদরগঞ্জে বিষাক্ত রেকটিফাইড স্পিড পান করে মাদক ব্যবসায়ী সহ মারা যান 8 জন। কিন্তু সেই ঘটনার পরও থামেনি মাদকের বেচাকেনা। অনুসন্ধানে মাই টিভির প্রতিবেদক নিজেকে মাদকসেবী পরিচয়ে বিভিন্ন স্পটে গেলে দেখা যায় টাকা দিলেই কয়েক মিনিটে মিলছে ইয়াবা, গাঁজা কিংবা ভয়ঙ্কর নেশাজাতীয় দ্রব্য। স্থানীয়দের অভিযোগ, মাদকের টাকার জন্যই বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ। প্রেক্ষাপট হচ্ছে যে যারা বড় ধরনের ডিলার, যে সীমান্ত দিয়ে মাদক আসছে বা বিভিন্ন ধরনের বড় বড় চালানগুলো আসছে, এই যে মূল নেপথ্যে কারা, তাদেরকে যদি আপনি আইনের আওতায় না আনতে পারেন তাহলে তো এটা আসলে নির্মূল হওয়ার কথা না। মাদক এখন শহর পেরিয়ে ঢুকে পড়েছে গ্রামেও। শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে বাড়ছে উদ্বেগ। এখন সীমান্ত যদি আপনি অরক্ষিত থাকে, সীমান্তে যদি আপনি এই মাদকগুলো ধরতে না পারেন বা বাধা দিতে না পারেন, হ্যাঁ, তাইলে তো আপনি মাদকে ছয়লাভ হয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, মাদকের পিছনের সিন্ডিকেট, সীমান্ত পথ আর রাজনৈতিক প্রভাব ভাঙতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া আমরা জানি যে অনেক কিছু সম্ভব হয় না।
এই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধভাবে এই অভিযানটা সত্যিকার অর্থে করে তাহলে আমার মনে হয় মাদক ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়বে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে নিয়মিত অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক। চানাচুরের প্যাকেটে অভিনব কায়দায় আপনার গাঁজা পাচারকালে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। এরকম আমাদের নিয়মিত শহরের ভিতরে এবং বিভিন্ন উপজেলায় যারা বড় বড় মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা গ্রেপ্তার করতেছি এবং আইনের আওতায় নিয়ে আসতেছি। পুলিশ বলছে বিভিন্ন সময়ে ঘটা হত্যাকাণ্ড সহ বেশিরভাগ অপরাধের পেছনে রয়েছে মাদক ও সংঘবদ্ধ অপরাধ চক্রের যোগসূত্র। তারা দাবি করছে অপরাধ নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। যারা এই মাদক ব্যবসা এবং মজুত এবং পরিবহন সাথে জড়িত তাদের আমরা তালিকা তৈরি করেছি এবং আমাদের অনেক অভিযান চলছে এবং আমাদের বেশ কিছু ভালো অ্যাচিভমেন্ট, মাদকসেবী গ্রেপ্তার এবং তাদের গডফাদারদের নামে আমরা মানি লন্ডারিং আইনেও আমরা ব্যবস্থা নিব এবং এই সংক্রান্তে অনেকগুলো অভিযান আমরা পরিচালনা করেছি। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এসব মামলা, অভিযান আর গ্রেপ্তারের সংখ্যা না বাড়িয়ে এসব রাঘব বোয়ালদের দ্রুতই রোধ করলেই মাদক রোধ হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। রাজধানীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে আবারও পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও এই ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ও অবকাঠামোর সক্ষমতা নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। সকাল 9:30 কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে আসা এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর পন্টুনে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় ভেঙে যায় পন্টুনের ডালা। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তলিয়ে যায় পদ্মা নদীতে। সৌভাগ্যক্রমে ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামিয়ে দেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে চালক, হেলপার ও সুপারভাইজার নদীতে পড়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সব যাত্রী নেমে গিয়েছিল আগেই, ড্রাইভার এবং হেলপার ছিল, তারা আহত হয়ে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। বাসে মনে হয় না কেউ ছিল, আমি যতদূর জানি। সবাই যখন নেমে গেছে তখন গাড়ি স্টার্ট দিয়ে সাথে ব্রেক ফেল করে চলে আসছে অতি দ্রুত। আমরা যে দাঁড়ানোর পরেই সঙ্গে সঙ্গে দেখলাম যে বাসটা নদীতে পড়ে গেল। কয়েক ঘন্টার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ হামজা দুপুর 12টার দিকে বাসটি নদী থেকে তুলে আনে। এরকম দুর্ঘটনা আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে আছে। আমরা এখানে একটা পদ্মা সেতু চাই। যাদের অবহেলার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়। তবে প্রশ্ন উঠছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ফেরিঘাটে কিভাবে একটি পন্টুনের ডালা ভেঙে এমন দুর্ঘটনা ঘটল? কোনো যাত্রী বাসের মধ্যে ছিল না, তারা নেমে গিয়েছে। দ্রুততম সময়ের ভিতরে এটাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমাদের মনে ন্যূনতম যে সংখ্যাটা ছিল যে কোনো যাত্রী ওখানে রয়ে গেছে কিনা, এই সংখ্যা থেকে আমরা মুক্ত হয়েছি। সকল যাত্রীকে নামানোর ফলেই আলহামদুলিল্লাহ যে এই মানুষ দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে। ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার তিনজনকে উদ্ধার করে হাসপাতালে জীবিত অবস্থায় প্রেরণ করে 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবি ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন। যাত্রী লঞ্চে একসাথে উঠবো না, ধারণ ক্ষমতার বাইরে আমরা যাতে কেউ না উঠি, আমরা যাতে বাস থেকে নেমে দাঁড়াই, নিজের জীবনকে যাতে আমরা গুরুত্ব দেই। কী কারণে পন্টুনের ডালা ভেঙে পড়ল তা তদন্ত করে দায়ীদের চিহ্নিত এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পরিবেশ সংক্রান্ত যে কোনো ফিল্মকে সরকারি অনুদানের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত গ্লোবাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করতে আসবেন তাদের অবশ্যই বিজ্ঞান মনস্ক হতে হবে। জলবায়ু সংকট বৈশ্বিক সমস্যা হওয়া সত্ত্বেও এটা বিশ্বের অনেকেই মানছেন না উল্লেখ করে তিনি বলেন, চলচ্চিত্রের মাধ্যমেই এই ধরনের সমস্যাকে তুলে ধরে জনগণকে সচেতন করতে হবে। সমস্ত ফিল্মের মধ্যে সমাজ পরিবর্তনের বার্তা থাকে, সমাজের উদ্দেশ্যে সুদূর প্রসারী বার্তা থাকে। আমরা আমাদের অনুদান প্রক্রিয়াতে তাদেরকেই অগ্রাধিকার দিয়ে থাকি। এতক্ষণ আমি যে কথা বললাম সেই কারণেই পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো ধরনের ফিল্মকে অনুদান প্রক্রিয়ার মধ্যে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।
দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1411 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হাম ও উপসর্গে 610 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 519 জন এবং হাম শনাক্তের পর মারা গেছে 91 জন শিশু। 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় 76,876 জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 62,237 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 58,154 জন বাড়ি ফিরেছে। ঈদের আমেজ শেষে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত আছে, তবে চাহিদা বেশি না থাকায় বাজারে সবজি বিক্রি অনেকটা কম। সপ্তাহ ব্যবধানে কমেছে সবজি, ডিম ও মুরগির দাম। এদিকে বাজারে সবজির দাম কম থাকায় সন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা। সাদিয়া হক মোয়ের প্রতিবেদন। ঈদের পরের সপ্তাহে এখনো জমে ওঠেনি কাঁচা বাজার। ক্রেতাদের সমাগম অনেকটাই কম ছিল। বাজারে প্রায় প্রতিটি সবজি 40 থেকে 60 টাকাতে পাওয়া যাচ্ছে। ক্রেতা নাই গিয়ে ক্রেতারা সব অন্য বাড়িতে অন্য বেড়ায়, এখনো আসে নাই, দাম অনেক কম। সবজির দাম ভাই অনেক আছে, নিয়ন্ত্রণে আছে আমাকে হিসাবে। আপনার সব সবজি 60 টাকা বেশিরভাগ, এই দুন্দুর 60 টাকা, জিঙ্গা 60 টাকা, পটল 50 টাকা, বটবুটি 60 টাকা, বেগুন 80 টাকা চলে বর্তমান বাজারে ঈদের পরে। আমিষের পুষ্টি যোগান দেওয়া ডিমের দামও কমেছে, প্রতি ডজন 120 টাকা। হাঁসি ডিমের ডজন হচ্ছে 180 টাকা, দেশি মুরগির ডজন হচ্ছে 200 টাকা, লাল ডিম 120 টাকা, সাদা ডিমের ডজন 110 টাকা। ক্রেতারা বলছেন বাজারের সবজির দাম স্বাভাবিক রয়েছে এবং কাঁচা সবজির দাম হাতের নাগালেই রয়েছে। অনেকটা কমছে, বেশিরভাগই মোটামুটি 50-60-এর ভিতরে দিয়ে আছে সবজির দাম। কিছুটা কমই দেখতেছি, ঈদের পরে তো কিছুটা কমই সবজির বাজার। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দাম যেন সারা বছর থাকে, এমন প্রত্যাশা সকলের। আমাদের সাধারণ মানুষের জন্য একটু তো বাড়তি আছেই, তবে একটু কমছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, বাস ও অটোভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং 1 জন আহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চোখ জুড়ানো সোনালী ধানের সমারোহ। চলতি বড় মৌসুমে মাঠে মাঠে ধানের শীষে দোল খাচ্ছে সম্ভাবনার বার্তা। বাম্পার ফলন হওয়ায় সেই সম্ভাবনায় কৃষকের মুখে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আনন্দের হাসি। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার অধিকাংশ এলাকার ধান কাটাই ইতোমধ্যেই শেষ হয়েছে। ধান মাড়াই ও প্রক্রিয়াজাতকরণ শেষে কৃষকরা এখন ঘরে তুলছেন সোনালী ফসল। কৃষকদের মতে কৃষি বিভাগে নিয়মিত পরামর্শ ও তদারকি, উন্নত মানের বীজ সরবরাহ, সুষম সার প্রয়োগ এবং সময়মতো সেচ ও পরিচর্যার ফলেই এবছর বাম্পার ফলন সম্ভব হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভাঙ্গা উপজেলায় প্রায় 4086 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে আমি সময় মতো ধানের ঔষধ এবং জায়গা ধান ক্ষেত বাছাই করছি। ইনশাল্লাহ আমার বাম্পার ফলন হয়েছে। 4 বিঘা বুই ধানের আবাদ করছিলাম, ধানের ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। এবছরে বাম্পার ফলন হয়েছে 3 বিঘা বুই, ইনশাল্লাহ এতে আমরা খুশি। বড় মৌসুমে ধানের ভালো ফলনের জন্য উপজেলা কৃষি অফিস ভাঙ্গার পক্ষ থেকে বিভিন্ন নতুন জাতের বিধান 92, বিধান 89, বিধান 101, 102 বিভিন্ন নতুন জাত কৃষককে সরবরাহ করা হয়েছে। ওভারঅল আবহাওয়া এবং পরিবেশ এবছর ভালো থাকায় আমরা আশা করছি ভাঙ্গা উপজেলাতে বোরো ধানের যে বাম্পার ফলন হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 60% ধানের কর্তন হয়ে গেছে এবং কৃষকরা ধান কর্তনে এবং মাড়াই ব্যস্ত আছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবছর ভাঙায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধানের বাম্পার ফলনে ভাঙার কৃষকদের মাঝে ফিরেছে নতুন আশার আলো। কৃষি বিভাগের ধারাবাহিক সহযোগিতা এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এই সফলতা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন ধারাবাহিকতা বজায় থাকলে কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সবার। হাফিজা খানম জুথি, মাই টিভি।